বলবে তো পরীক্ষা থেকে আমি তো দেখতেছি তোমরা ভয় কাব হয়ে যাও, এত ভয় পেলে হবে? কি করবো বলো, আমার মানে একটা কনফিডেন্স আসছে তো, মার্ক আসছে না, একটা কনফিডেন্স না। হ্যাঁ, কাবিও আসছে তো আনিসা। সবাইটা বলছি অনলাইন, কিন্তু আমি আসি অফলাইন। আরে না পিটাবো রে। মারিয়া তো ছিল। আরে আমি সবাইকে বলছি আমি অনলাইন করবো, সবাই অনলাইন দিতে, আমি অফলাইন তোমার তো কষ্ট করে আমি ছবি দিতে পারতাম না। তোমাকে আমি খাওয়াবো না, কিন্তু দেরি আছে। মিথ্যুক কাবিও। খাও খাও। আগে আসতেছে সাথে কেমন। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল ইউনিট 2 মক 3 যেটা আমাদের অ্যাকচুয়ালি সলিউশন করা হয় নাই লাস্ট উইকে, ওইটা প্রথমে শেষ করে নিব, দেন আমরা মক 4 একটা শুরু করব। ঠিক আছে আনিসা? কাবিওকে পিটাইও, সমস্যা নাই। আরে আমার বড় বাসে আচ্ছা, বাসায় যেয়ে তোমাদেরকে বুঝাবে। ওকে, সো ফার্স্ট অফ অল ইউনিট 2 মক 3 এমসিকিউ গুলোতে কারো কোনো প্রবলেম আছে? জাবের? ওকে, আনিসারই প্রবলেম আছে কোশ্চেন নাম্বার 3 তে। এতে কি সমস্যা আনিসা? অ্যানসার মিলে নাই। ও আচ্ছা, অ্যানসার মিলে না মানে সমস্যা, ঠিক আছে। আচ্ছা, তো কি বলতেছে? The diagram shows a displacement time graph for two oscillations x and y. এখানের মধ্যে তোমাদেরকে দুইটা গ্রাফ আমি এঁকে দিছিলাম, মনে আছে? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ থাকলে পরে কি হবে, এন্ড ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফ থাকলে পরে কি হবে? ভাই আচ্ছা, সো এখন এখানের মধ্যে কেমন টাইপের জিনিস এটা একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল, which of the following statements correctly describe their phase relationship? এখানের মধ্যে দেখে তার এমসিকিউ তে অ্যানসারটা এক্সপ্লেইন করছে না, যদি এক্সপ্লেইন না করে দেয় তো তাহলে আমি আবার লিখে দেব। আচ্ছা, তার এক্সপ্লেইন করে না, জাস্ট ডাইরেক্টলি লিখে দিচ্ছে সি। ঠিক আছে, আমি বলে দিই। দেখো, তো এখন যখন নাকি কি দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, হ্যাঁ আনিসা, যখন নাকি কি দেওয়া থাকবে, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ দেওয়া, তখন এক্সটা কি দেখো তো, সবগুলা ওয়েভ আসলে শুরু হবে কোন জায়গা থেকে? তার রেস্ট পজিশন থেকে শুরু হবে না, বলো তো আনিসা? আপনি আচ্ছা, সো তাহলে এক্স যে টাইম টি ইকুয়াল টু 0 সময় এক্সটা কোথায় আছে? রেস্ট পজিশনে আছে নাকি উপরে আছে, যে একটা সার্টেন ডিসপ্লেসমেন্টে আছে? উপরে আছে। তো তাহলে এক্স এর অরিজিন আসলে কোথায়? নেগেটিভ ডিরেকশন। তো এখানে ব্রোকেন লাইন যেটা আঁকলাম, এরকম 90 ডিগ্রি সে কি করছে, এক্সট্রা কভার করে আসছে না নাকি? হ্যাঁ তো হ্যাঁ তাহলে যখন নাকি এরকম টাইমের সাথে গ্রাফ দেওয়া থাকবে, তো তখন আমরা কি করব, যে নাকি জিরোতে আছে সে তো তখন মাত্র কি করলো, তার জার্নিটা শুরু করলো। আর যে নাকি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আছে বা আদার দেন জিরো ডিসপ্লেসমেন্ট যে কোনো পয়েন্টে আছে, সে কি করছে, তার জার্নিটা তখন শুরু করে না, সে তার জার্নিটা আরো একটু কি করছে, আগে শুরু করছে। পরে আগে আগে মানে এক্স আগে শুরু করছে আর ওয়াই পরে এক্স্যাক্টলি শুরু করছে। এক্স্যাক্টলি। সো তাহলে এক্সটা কি হবে, ওয়াই থেকে আগায় থাকবে নাকি পিছায় থাকবে? আগায় থাকবে। আগায় থাকবে। কতটুকু এখানে ডিফারেন্সটা হলো 90, সো তাহলে 90 x is pi by 2 রেডিয়ান ahead of y। ঠিক আছে? বুঝছি ভাইয়া। আর যখন নাকি ডিসটেন্সের গ্রাফ দেওয়া থাকবে, যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফ, তো তখন কি হবে, তখন আমাদের জিনিসটা উল্টা হয়। এটা তোমাদের এমসিকিউ গুলোর মধ্যে, ধর আজকের ক্লাসটা শেষে আমরা ইয়েটা করব, কি বলে, এমসিকিউর ওখানের মধ্যে তোমাদেরকে দুইটা আমি স্ক্রিনশট পাঠাবো, কোশ্চেন দুইটা একটু খুঁজে বের করো। যাবে, তুমি একটা কাজ করো, তোমাদের বুকলেটটা আছে না ইউনিট 2 এর, এখানের মধ্যে এমসিকিউ যেরকম ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের আছে, ওরকম ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফেরও আছে। আচ্ছা, আরেকজন আসছে, নাহিনও আসছে, মিস্টার মাল্টিপল অ্যান্সার। আচ্ছা, সো এখন কোশ্চেন নাম্বার 3 টা গেল, এন্ড এই রিলেটেড তোমাদের গ্রাফ এন্ড তাদের অ্যানসার গুলার এক্সপ্লেনেশন আমি দিব, যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের কি হয়, ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফের কি হয়। ঠিক আছে, তো এখনের জন্য 3 নাম্বার কোশ্চেন তো সলভ আনিসা। হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এরপরে এমসিকিউ তে আর কার কার কোনটায় সমস্যা? এটা ইউনিট 2 মক 3। ঠিক আছে, 8 নাম্বার। ওকে, 8 নম্বরে কি হয়েছে দেখো তো প্রভা। The diagram shows a ray of light incident upon the surface of a glass block. আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত প্রভা?
এই ডায়াগ্রামটা দেখে 7 কত বুঝি নাই। 57 না এই যে এখানে তো তুমি ধরাটা খায় গেছো। অ্যাঙ্গেলটা কার সাথে দেখতে হয়, নরমালের সাথে নাকি বাউন্ডারির সাথে? নরমাল তো তাহলে এখানে নরমালটা কোনটা? এইটা না নরমাল হবে, মাত্র যেটা আঁকলাম এইটা না নরমাল নাকি? হ্যাঁ তো তাহলে পরে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে কত? 90 মাইনাস 57, তাই তো? তো তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত হবে? 33 ডিগ্রি, রাইট? হ্যাঁ বুঝছি তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 33 হলো এই দুইটার মধ্যে। সো এখন অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা কি হবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে ছোট হবে না, বিকজ এয়ার থেকে যদি গ্লাসে যায় সো তাহলে বেন্ডিংটা কোন দিকে হবে? টুয়ার্ডস দ্য নরমাল নাকি অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল? টুয়ার্ডস দ্য নরমাল সো তাহলে পরে টুয়ার্ডস দ্য নরমাল যদি হয় তো তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের থেকে বড় হবে। তো তাহলে এটা আছে কোন অপশনে, এতে নাকি? হ্যাঁ ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 8 এর অ্যানসার হলো এ, 5। ওকে, 5 নাম্বারে, হ্যাঁ, ডপলার ইফেক্ট। এই জিনিসটা নাই, বাট বলে দেই, সমস্যা নেই, এটা ইজি এক ব্যাপার। এখন এখানে মধ্যে কি বলতেছে? দ্য ডায়াগ্রাম শোস দ্য মোশনস অফ আ সোর্স অফ সাউন্ড এস এন্ড অবজারভার ও। তা এখন ফ্রিকোয়েন্সি কখন বাড়ে, যখন কাছে আসে নাকি দূরে যায়? দূরে গেলে ওয়েভলেন্থ বাড়ে, কাছে আসলে ফ্রিকোয়েন্সি বাড়ে। তো তাহলে কাছে আসতেছে কোনটায় কোনটায়? এটাতে দূরে যাচ্ছে, এটাতে দূরে যাচ্ছে, তো এই দুটো তো প্রথমেই বাদ। তো কাছে এটাতেও দূরে যাচ্ছে, তো একটাই আছে, ঠিক আছে? শৈলী, তোমার কি কোনো এমসিকিউ তে প্রবলেম আছে? আচ্ছা ভাই কপিগুলা কি দিছো কোথাও? এটা আগেরটা, কি বলে, এটা ইউনিট 2 মক 3 টা। মক 4 এরটা একটু পরে পেয়ে যাবা, জামি দিয়ে দিবে। লাস্ট উইকে যেটা করাই নাই ওইটা এখন করাচ্ছি আর কি, বুঝছো? এটা পাও নাই এখনো নাকি? মেবি নেই নাই। আচ্ছা দেখতে হবে। আচ্ছা, ওকে, সো তাহলে এমসিকিউ গুলাতে আর কারো কোনো কনফিউশন নাই নাকি? আনিসা আছে? না ভাইয়া। ওকে, দেন এই কোশ্চেন নাম্বার 11 টা তোমাদেরকে একদম বুকলেট সলভিং ক্লাস আলাদা করে বলে দিছিলাম না? 11 এ তো আই হোপ তোমাদের সমস্যা নাই। এই মার্কস কাটা গেছে কাবিয়া? আমাদের 4 নম্বরে -1 হয়েছে। আচ্ছা, 12 এ, 11 এ তো যায় নাই কারো মার্কস, ঠিক আছে? এখন হয়ে যায় আচ্ছা, সো এখন 12 নম্বরে কয়েকজনেরই সমস্যা, আনিসারও সমস্যা। 12 এর 4, 12 এর 4 কি করছে সবাই রে? 12 এর 4, আমাদের -1 আচ্ছা, তো 12 এর 4 দেখুন, the wear is observed as the frequency of the vibration generator is steadily increased to several times the frequency that produced the first standing wave. তো প্রথম স্ট্যান্ডিং ওয়েভ যখন ক্রিয়েট হয়েছে, মনে করো প্রথম স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়েছে 10 হার্টজ এর জন্য, কি হয়েছে, দাঁড়াও একটা মিনিট। এখন বলতেছে describe and explain what is seen as the frequency is increased। তো কি হবে দেখো তো কাবিও, several times the first frequency, তো তার মানে কি, প্রথমে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সমান ফ্রিকোয়েন্সি ছিল, তখন কি হয়েছে, রেজোনেন্স হয়েছে না? তো তখন ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে এরকম অসিলেট করছে, এমন টাইপের ব্যাপার। দেন যখন নাকি আবার ফার্স্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থেকে যখন নাকি সরায় নিছে, তো তখন কি হয়ে যাবে, অসিলেশন আর অ্যামপ্লিটিউড আর একটু কমে যাবে। দেন আবার যখন নাকি এক্স্যাক্টলি টুয়াইস হবে, তো তখন কি হবে, আবার রেজোনেন্স হবে, নাম্বার অফ লুপ হয়ে যাবে কয়টা, 2টা। তো নাম্বার অফ লুপ 2টা হয়ে ম্যাক্সিমাম অসিলেশন দেখাবে। দেন আবার ওইটাকে এক্সিট করে গেলে আবার অ্যামপ্লিটিউড কি হয়ে যাবে, কমে যাবে। দেন আবার 3টা লুপ দিয়ে রেজোনেন্স হবে, এক্স্যাক্টলি যখন কি হবে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির 3 টাইমস হবে ফ্রিকোয়েন্সিটা। তো ওইভাবে করে কি হইতে থাকবে, কন্টিনিউ হইতে থাকবে। তো তারা এখানে অ্যানসারে কি বলছে? আচ্ছা প্রভা, এখানের মধ্যে ফার্স্টে দেখো, আমরা যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, দেন ফার্স্ট ওভারটোন, সেকেন্ড ওভারটোন এইসব পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই তো তাহলে এখানের মধ্যে আমরা কাজটা কি বলছিলাম,
প্রথমে এই ফ্রিকোয়েন্সির যখন সমান হবে তো তখন কি এইখানে সে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে অসিলেট করবে নাকি? হ্যাঁ। এই ফ্রিকোয়েন্সি 10 হার্টজ। পরের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যে পরের বার আমাদের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে অসিলেশন হবে কখন? এইটার এক্স্যাক্টলি 2 টাইমস হইলো না? হ্যাঁ। সো এখন এই 10 থেকে এক লাফেই তো আমরা 20 তে যাব না, আমাদের মাঝে দিয়ে 11 12 13 14 এইসব হার্টস তো আসবে নাকি? সো ওই সময় অ্যামপ্লিটিউডটা কি 10 হার্টজ এর সময় যেমন অ্যামপ্লিটিউড ছিল ওইরকম থাকবে নাকি ওইটা থেকে কমে যাবে অ্যামপ্লিটিউডটা? কমে যাবে। এক্স্যাক্টলি। সো তাহলে এক্স্যাক্টলি টুয়াইস যখন হয়েছে তখন আবার অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, কিন্তু মাঝে দিয়ে যে ইন বিটুইন যেসব ফ্রিকোয়েন্সি গুলো ছিল ওই সময় অ্যামপ্লিটিউডটা কি থাকবে? কম। তো দেন আবার এই এক্স্যাক্টলি টুয়াইসটাকে পার করে আবার যখন নাকি যাবা তখন কি হবে? থ্রি টাইমস হওয়ার আগ পর্যন্ত তখন আবার যায় কি পাবো? লো অ্যামপ্লিটিউড অসিলেশন পাবো না? হ্যাঁ। দেন আবার এক্স্যাক্টলি 3 টাইমস হওয়ার পরে তখন আবার কি হচ্ছে? ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পাচ্ছি, এমনই তো হইতে থাকবে নাকি? হ্যাঁ। সো তাহলে পরে এই জিনিসটাই তারা বলার কথা 12 এর 4 না? এই যে ওয়েভের স্পিড হলো কনস্ট্যান্ট, তো ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমে যাবে। ওই যে আমরা সেম লেন্থের মধ্যে বেশি লুপ পাচ্ছি, এর মানে কি ওয়েভলেন্থটা কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন বলতেছে at most frequencies there is no standing wave, because তখন কি এক্স্যাক্টলি আমাদের ইন্টিজার মাল্টিপল হচ্ছে না, যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা ওইটার কি হচ্ছে না? ইন্টিজার মাল্টিপল হচ্ছে না। এই যে দেখো 2 টাইমস 3 টাইমস 4 টাইমস এরকম হচ্ছে না আর কি। তো তখন কি হবে না? সুন্দর মতো স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হবে না। তো তার মানে কি ওইটা হলো ট্রানজিশন পিরিয়ড। বুঝতে পারছো? ওই যে আমরা বললাম না যে 10 হার্টজ থেকে 20 হার্টজে যাইতে যাইতে মাঝের একটা পোর্শন যে থাকবে ওই সময় কি হবে? স্ট্যান্ডিং ওয়েভ ঠিকঠাক মতো ক্রিয়েট হবে না আর কি। বুঝতে পারতেছো প্রভা কি বললাম? হ্যাঁ। হ্যাঁ বুঝছি। সো তাহলে পরে এই জিনিসটা, তারপরে এট হায়ার ফ্রিকোয়েন্সি তখন কি নাম্বার অফ নোড এন্ড এন্টি নোড বা লুপ নাম্বার কি হবে? বেড়ে যাবে। কিন্তু অলওয়েজ দুই এন্ডে কি থাকবে? নোড থাকবে। amplitude is less if there are greater number of nodes, যে নাম্বার অফ নোড যত এরকম বাড়তেছে তো তখন অ্যামপ্লিটিউডটা কি হবে? কমতে থাকবে। দেন লেন্থ ইজ ইকুয়াল টু দিস, এমন টাইপের কয়েকটা পয়েন্ট থেকে যে কোনো তিনটা দিবা, ম্যাক্সিমাম তিনটা। সো তাহলে ফার্স্ট অফ অল বলবা যে v ইকুয়াল টু f ল্যামডা, এখানে v হলো কনস্ট্যান্ট, তো ফ্রিকোয়েন্সি যদি বাড়ে ওয়েভলেন্থ ছোট হবে। এখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে যে বেশিরভাগ ফ্রিকোয়েন্সিতে স্ট্যান্ডিং ওয়েভ ঠিকঠাক মতো ক্রিয়েট হবে না, যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত নাম্বার অফ লুপ বাড়বে, এন্ড অলওয়েজ এন্ড দুইটা এন্ডে যে ক্লোজড দুইটা এন্ডে অলওয়েজ কি হবে? নোড ক্রিয়েট হবে। বুঝতে পারলা? হ্যাঁ। হ্যাঁ। ওকে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13 এ কারো কোনো প্রবলেম আছে? ওকে, 14 এর সি তে এমএস এর লাস্ট পয়েন্টটা ঠিকমতো বুঝো নাই। ওকে, এর সি তে বলছে এটা কি? The student was given the shape shown in the figure 2. আচ্ছা দাঁড়াও, একটা কল আসছে ভার্সিটি থেকে, একটা মিনিট আমি কলটা ব্যাক করে আসি, কয়েকবার কল দিছে।
Amazon season of 2020. Yes, you freedom of dressing. Freedom of dressing. What's all? तो मामा एकदम का पुण्य जीवन Jaina, ya poshe ile kusikia kwa hiyo gani kwa hapo ile sare hapo ketonic tap you know कौन है I'm to understand the side of body पूछी ना unte अरे ये ट्रांसफॉर्मेशन और तो एक ही मान नानो जाति पानी आता तो वो मैं मानो कितना में करा के काल से सीरीज लाइक जीएलजी एमएनसी सारे तो मासे का ट्रांसपोर्ट का ट्रांसफॉर्मेशन लाइक ना মানে লাইক তো মুখে এগুলো প্রবলেম হচ্ছে তো সেটা সলিউশন দিতে না ওগুলো সলিউশনের টাকার মধ্যে নিয়ে দিতে Solution কোর্সে যেতে তিনি করে नॉर्मल क्लास का सारे ওনাকে বলবে যে আপনি এটা সলিউশন করাচ্ছেন না তো এটা প্রবলেম আছে আমাদের ভিতরে এমনি কোর্সের সবাই এমনি वर्शिप डिसिप्लिन टास्क सैटरडे में तो मैं से पास हूं प्लीज आज के दिन में अच्छे या ऐसे सर हो गया जब कोई भी शुरू प्रॉब्लम
যে একটা কাটতে একটা বাটন আছে করে করছে এইটাই বুঝায় যেগুলো আমি শিরোর মধ্যে করছি ওগুলো ঠিক না কনফিডেন্স আসবে কেন যেগুলো পারে এগুলো মিটিং করছি আমি বুঝতেছি না প্রবলেম খুঁজে আমারটা হচ্ছে ঠিক কমপ্লেক্স পারি আমি একটু শিরোর মধ্যে বুঝি না যে না এইটাই আমি সেটাই ওইটা আমি তো যেটা করে দিই সেটা ক্যালকুলেশন ডিসটেন্স নাকি ফর্মুলাটা সব Formatting basic calculation and sequences and elements and checking which point as they might found see all the things that which points and see calculus. तो इसे कैसे भाई तो ऐसा भाई डालते हैं मुझे इसे कैलकुलेशन कैलकुलेट हो जाए and mata के पास इधर एक टाइमर लगा चाहिए सील করে ভাই দেখো এটা পুরো কাইতে এত বাজে ভাবে করছি এটাই হয়েছে পুরো এটাই হয় যেটা ভাববা না এটা হবে এটাই হবে ওকে আমরা কন্টিনিউ করি আচ্ছা সো তাহলে জাবেরের মেইন যে প্রবলেমটা ছিল 14C এর মার্ক স্কিমার লাস্ট পয়েন্ট বুঝো নাই কি ছিল ব্যাপারটা the student was given the shape shown in figure 2 made from some plastic acha same plastic sorry figure 3 shows what happens when the light enters from a laser was directed at one end of the shape so one end of the shape থেকে এসে কি করছে এরকম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে হয়ে দেন বের হইছে আচ্ছা তো এখন বলতেছে explain the path of the laser light through the plastic as shown in figure 3 so এখন লাস্টে মার্ক স্কিমার পয়েন্ট কি বলছে মার্ক স্কিমার পয়েন্টে যে জাবের বুঝা নাই কি বলছে it strikes the other end at less than critical angle other end বলতে কি যে দিক থেকে বের হয়ে যাবে না যাবে যেই এন্ড থেকে বের হয়ে যাবে বের হওয়ার জন্য কি হইতে হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বড় অ্যাঙ্গেলে হিট করলে কি বের হতে পারবে নাকি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে ভিতরেই থেকে যাবে ভিতরেই থেকে যাবে তো তাহলে কি করা লাগবে এই যে আদার এন্ড বলতে এটা বুঝাইছে যে মনে করো এই এন্ড থেকে যদি বের হয় তো তাহলে এই এন্ডে যখন হিট করতেছে তো তখন কি করা লাগবে লেস দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে হিট করতে হবে যে এতক্ষণ এই সব বাউন্ডারিতে যে এই বাউন্ডারি এই সব বাউন্ডারি গুলিতে কি করছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে হিট করছে যার জন্য কি হয়েছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে কিন্তু যেই এন্ড থেকে বের হয়ে আসবে ওই এন্ডে কি করা লাগবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে কম অ্যাঙ্গেলে হিট করতে হবে তাই না
বুঝছি ভাই, ওই যে প্রিন্টিং এ বের হওয়ার ওই পার্থক্যটা অত সুন্দর মতো নাই, তাই ভাবছি ভিতরেই থাকে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে 15 নিয়ে মনে হয় প্রভা আগে থেকে বলে রাখছে নাকি? 15 এর সি কি রে ভাই, তোমাদের সবার সেম সমস্যা। 15 এর সি কি রে ভাই, তোমাদের এই পোলারাইজেশন নিয়ে শেষ হয় না? 15 এর 2a কিসের 2a কি বললা? না এ, আয় আল্লাহ, 2 দিছে এরপর এ দিছে না এ, ও মাই গড। আচ্ছা, তা এখন 15 এর বি তে, বি নাকি এ? আচ্ছা এ। 15 এর বি তে একবার এনার্জি ট্রান্সফার লিখলে এমএস এ ওয়েভ ট্রাভেল থাকে। এই যে তোমাদেরকে কি বলছিলাম প্রভা, দুইটা জিনিস লিখে দিছিলাম না তোমাদেরকে? যদি তোমরা কি বলো প্লেন নিয়ে কথা বলো, প্লেন নিয়ে কথা বলে তো তখন কি বলবো? এটা থাকবে আমাদের পারপেন্ডিকুলার, যে ওই প্লেনটা কি করতে হবে, প্লেন নিয়ে বললে পরে দিস ইনক্লুডস the direction of wave travel or energy transfer. যে কেমন জিনিস, যে তুমি বললা যে পোলারাইজড লাইট কি করে বা পোলারাইজড ওয়েভ কি করে, oscillates in one plane only। তো তখন কি বলবা, ওই প্লেনটা কি করতে হবে, that plane must include the direction of wave travel or direction of energy transfer। আর যদি তুমি বলো ডিরেকশন অফ যে এনার্জি ট্রান্সফার লেক্সি মার্ক দেয় নাই। মার্ক দেয় নাই, আচ্ছা ঠিক আছে না, দেখতেছি। oscillates in one direction only, যদি ডিরেকশন লিখো তো তখন কি হবে, তো তখন which is perpendicular to the direction of wave travel or energy transfer। যে এখানের মধ্যে তা তাহলে কি বলছে তারা, দেখি একটা মিনিট দেখে আসে দেন আবার দেখতেছে কামিও। এই যে তো ওয়েভ ট্রাভেল আর এনার্জি ট্রান্সফার এটা নিয়ে তো কাটার কোনো কথা নাই, যে ইনক্লুডস আর পারপেন্ডিকুলার এই জিনিসটাই মেইন ফ্যাক্টর। কি লিখছো তুমি প্রভা, বলো তো অ্যানসারটা, রিডিং In পড়ো জাস্ট। polarized lights oscillates in polarized light oscillation takes place only in one plane to the direction of energy transfer. এই যে ওয়ান প্লেন টু দ্য ডিরেকশন অফ এনার্জি ট্রান্সফার, এখানেই তো সমস্যা। Only one plane only to the direction of energy transfer is. ওয়ান প্লেন এন্ড ওই প্লেনটাকে কি করতে হবে, এই যে দ্যাট প্লেন ইনক্লুডস দ্য ডিরেকশন অফ ওয়েভ ট্রাভেল, এই কথাটা থাকতে হবে, ইনক্লুডটা পুরো আন্ডারলাইন করা। তুমি যে প্লেন নিয়ে লিখো তো তাহলে কি বলতে হবে, ওই যেই প্লেনের কথা বললা যে পোলারাইজড লাইট একটা প্লেনে অসিলেট করে, ওই প্লেনের ভিতরে কি থাকতে হবে, ওয়েভ ট্রাভেলের ডিরেকশনটাকে কন্টেইন করতে হবে বা ইনক্লুড করতে হবে, আর না হলে পরে সেকেন্ড মার্কটা পাবা না। বুঝতে পারছো প্রভা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর কাবিও কি সিতে? ওকে, তো এখন সি নাম্বারে কি বলতেছে, এটা নোটসে লিখে দিছিলাম তো আরো ডিটেইলে, এখানে তো জাস্ট ভাঙা ভাঙা হয়েছে লিখছি। নাইনের বাকি সাবজেক্টদের কি অবস্থা? এটা নিয়ে আরো কাজ টাজ করা লাগবে। Okay, so এখন C number. The diagram show two polarizing filters A and B which could be used in sunglasses. The arrows represent
the plane of polarization of light transmitted by the filter. So তাহলে A তে just vertically polarized দেরকে পাস করতে দেয় আর B তে horizontally polarized দের পাস করতে দেয়। তো এখন বললো কি a fisherman is viewing fish which are under the water, ঠিক আছে, পানির নিচে মাছ আছে ওটা পানির উপর থেকে দেখবে। তো কেমনে দেখবে? থ্রু পোলারাইজিং সানগ্লাসেস। তো একটা ফিশারম্যান এরকম সানগ্লাস পরে মাঠে পানির দিকে তাকায় আছে যে এখানে আমাদের কি করবে, মাছ দেখবে, ঠিক আছে। এখন কেমন? লাইট রিফ্লেক্টেড ফ্রম দ্য সারফেস অফ দ্য ওয়াটার ইজ পার্শিয়ালি পোলারাইজড। কোন ডিরেকশনে? ইন দ্য প্লেন প্যারালাল টু দ্য সারফেস অফ দ্য ওয়াটার। এখন ওয়াটার সারফেস কি থাকে? হরাইজন্টাল থাকে নাকি ভার্টিক্যাল থাকে? ওয়াটার সারফেস ভার্টিক্যাল কোন জায়গায় থাকে? ওয়াটারফলে। ঝর্ণা পড়ে না? ও তো ভাবতেছে এইটা আবার কই হলো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে এই হলো ওয়াটার সারফেস, এই ওয়াটার সারফেসের নিচে মাছ, দেখছো কি মাছটা আঁকলাম, ওর বাপরে, দেখলাই তো নাকি আর্ট। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে লাইট আসলো, আনপোলারাইজ লাইট। তা এখন যেটা ওয়াটার সারফেস থেকে রিফ্লেক্ট হবে সে কি হবে? হরাইজন্টালি পোলারাইজ। আর যেটা নাকি ওয়াটার সারফেসের নিচে যে দেন আসবে ওটা কি হবে? ভার্টিক্যালি পোলারাইজড। সো তাহলে মাছটাকে দেখতে পারবে কোন পোলারাইজিং ফিল্টার দিয়া? এ দিয়ে। সো অমন টাইপের ব্যাপারই হওয়ার কথা। কি বলতেছে? A fisherman is viewing fish that are underwater through polarizing sunglasses. Light reflected from the surface of the water is partially polarized in one plane to the surface of the water. Explain which filter, A or B, the fisherman should have in the sunglass in order to see the fish clearly. কি হবে? ফিল্টার এ। কেন? বিকজ মাছের গায়ে থেকে যে ওয়েভটা রিফ্লেক্ট করে আসতেছে সে কি হবে? ভার্টিক্যালি পোলারাইজড হবে। আর ওয়াটার সারফেস থেকে যে রিফ্লেকশনটা আসতেছে ওটাকে কি করে দিবে? ব্লক করে দিবে। তো সুন্দর মতো মাছটাকে সে দেখতে পাবে আর কি। বুঝতে পারছো? তো এই হলো ব্যাপারটা। এখানের মধ্যে কি বলতেছে? ফিল্টার এ কেন? as it blocks or absorbs light polarized in the horizontal plane, মানে ওয়াটার সারফেস থেকে আসাটাকে বন্ধ করে দিবে বা ব্লক করে দিবে। আর ফিশ থেকে আসা লাইটটাকে কি করতে দিবে? পাস করতে দিবে। এরপরে 16 নম্বরে কারো কোনো সমস্যা আছে? সেভেন্টিন। 17 তোমার প্রিন্টেই আসে নাই। আচ্ছা, এটা তো একটা আনফরচুনেট। তো এখন 17 এর প্রথমটা, তো এখানে আমাদের দেখো তোমার কয়েকটা এরকম ইয়ে করবা, গুনে নিবা, ঠিক আছে। এখানে থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা গুনলাম। তো 20টা কি করে এরকম র‍্যাপ করা, ঠিক আছে। তো এখানের মধ্যে এগুলা কি, এটা কি প্রত্যেকটা ডায়ামিটার না, থিকনেস গুলাই কি ডায়ামিটার অফ দা ওয়্যার। তো তাহলে 20টা কয়েলের টোটাল লেন্থ কত বা টোটাল ডায়ামিটার কত? 1.1 সেন্টিমিটার। তো তার মানে একটা কয়েলের কত হবে? 1.1 বাই 20, তাই না? যে একটা কয়েলের কত হবে? 1.1 বাই 20 সেন্টিমিটার। তো এখন এখানে থেকে ডায়ামিটার পেয়ে গেল, দেন পাই আর স্কয়ার দিয়ে কি করবা? এরিয়া বের করবা। হ্যাঁ, প্রিন্টে সমস্যা হয়েছে, বুঝতে পারছি। এই জিনিসটা জামিলকে বললে পরে ও ঠিক করে দিতে আবার। কে কাবিওর এটা সমস্যা আছে? কোশ্চেন নাম্বার 17 এ কারো কোনো কনফিউশন আছে? আর আনিসা, জাবের? 73 से पैरेलल और नो पैरेलल 73
17 advantage of taking using photograph rather than taking direct measurements এখানের মধ্যে ইয়েটা কি বলে প্যারাল্যাক্স তো ফটোগ্রাফ থেকেও রিডিং নিতে সময় যে ডিজিটাল যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত প্যারাল্যাক্স থাকবেই যে চোখ দিয়ে যখন এরকম দেখে রিডিং নিতে হবে প্যারাল্যাক্স হইতেই পারে কিন্তু ছবি তুললে পরে ব্যাপারটা কি হয় ছবি তুললে পরে জিনিসটাকে আমরা পিঞ্চ করে আর কি করতে পারি তার জুম করতে পারি তো ওখান থেকে আর কি করা যাবে ক্লিয়ারলি রিডিং নেওয়া যাবে কত দেখা যাবে এমন Reading can be taken again and again. কয়েকবার এরকম রিডিং নেওয়া যাবে এমন কোশ্চেন নাম্বার 18 ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা তো সোজা কোশ্চেন আসে ইন্টারনাল রেজিস্ট্যান্স রিলেটেড নাকি কাবিয়া মার্কস গেছে কোথায় ডায়াগ্রামে কি করছো রেজিস্টর কই বাইরের রেজিস্টর কই আরে সাগর আল্লাহ আমি এখানে করে দাও বুঝছি আবার তোর মুসোকের প্রথমে যেটা দেয় ওটা পুরো কাইটা এরপর আরেকটা দেয় যেটা বুঝে পুরো গ্যারেজ সাউথ কে এটাই খুবই প্রভা কোশ্চেন নাম্বার 18 এ কোনো প্রবলেম আছে ভাই জাবের আনিসা প্রভা শৈলী তোমাদের ইয়ার কি বলে মক 4 এর পিডিএফ বানাই দিবে এখনই দিচ্ছে হ্যাঁ এটা ঠিক আছে সো বলতেছে explain how the graph could be constructed to obtain better values of EMF and internal resistance তো এখন গ্রাফটাকে কি করা যায় দেখো গ্রাফটা তোমার কত দূর আইছে এটুক না তো ভার্টিক্যাল স্কেলের এতটুকু যে জায়গা পুরোটাই কি আনইউজড এখন এই জায়গাটা না করে আমরা যদি কি করতাম এখানে দেখো তোমার পুরা ভোল্টেজের ভ্যালুগুলি কত থেকে কতর মধ্যে আছে 0 থেকে 4.5 না 3.5 এর থেকে 4.5 এর মধ্যে তাই না তো এখন আমরা প্রতি এক ডিভিশনে কত করে রিপ্রেজেন্ট করতেছি 0.1 ভোল্ট করে তো এইটা না করে যদি কি করে y অ্যাক্সিসটাকে একটু এক্সাজারেট করি তো তখন কি হবে যে আমরা এমন করলাম যদি এখান থেকে 3.5 থেকে শুরু করি এখানে 3.5 এখানে 3.6 এখানে 3.7 3.8 3.9 4.0 তো তখন সেম পয়েন্ট গুলি প্লট করলে কি হবে একটু বড় একটা জায়গা নিয়ে হবে না গ্রেডিয়েন্টটা তখন সুন্দর মতো রিডিং নেওয়া যাবে না তো ওই ব্যাপারটা নিয়ে বলা লাগবে কি বলবো এখানের মধ্যে খেয়াল করো লাস্ট একটা না 19 এরই তো নাকি আচ্ছা 18 সরি এই যে start the y axis at 3 volt then কি হবে this will allow more কি বলে plots to be made more accurately গতকাল যে ইউনিট 1 ছিল কোন গেছে কোন ইউনিট 1 টা গতকাল ইউনিট 5 দিয়ে মক 5 ওটা মনে হয় যে জেনারেট স্যাম্পল দেওয়া আছে ওটা অনেক টাফ আছে ভালো কঠিন দিছে ওকে তো তাহলে এই জিনিসটা গেল যে কিভাবে করে এটাকে আরো অ্যাকুরেটলি প্লট করা যায় দেন কোশ্চেন নাম্বার 19 কোশ্চেন নাম্বার 19 নিয়ে কোনো প্রবলেম আছে প্রভা আচ্ছা বাকিরা 19B আচ্ছা 19B অলরেডি আছে ঠিক আছে 19 এর বি তে কি সমস্যা আমরা কম্বাইন্ড সার্কিট পড়ছিলাম মনে আছে প্রভা দেখো তো এখানের মধ্যে কাজটা কি ফার্স্ট অফ অল
তোমার টোটাল কারেন্ট ইন দা সার্কিট কত, যে মেইন ব্রাঞ্চ কোনটা, এতটুকু হলো মেইন ব্রাঞ্চ, রাইট? দেন এই মেইন কারেন্টটা এই জাংশনে এসে কি হয়ে যাবে, কিছু এই দিকে যাবে, কিছু নিচে যাবে নাকি? ওকে, তো এখন এখানে আমরা দেখো যে এই 500 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে, এটা তুমি এতে বের করছো না? কত আসছে? 9.5। তো তাহলে তোমার যেই দুইটা ব্রাঞ্চ হয়, সরি, যেই দুইটা লুপ হয়, একটু খেয়াল করো কোন দুইটা লুপ, এইটা একটা লুপ নাকি প্রভা? এখন কারশফ সেকেন্ড ল কি বলে, একটা ক্লোজড লুপের জন্য টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল কি হবে, সমান সমান। তো টোটাল ভোল্টেজ সাপ্লাই করা হয়েছে কত, 12, এর মধ্যে 500 ওহমের ওই কত রেখে দিছে, 9.5, তো বাকি থাকে কত, 2. তো তার মানে 300 ওহমের এই রেজিস্টরটা কত পাবে, 2.5 ভোল্ট পাবে নাকি? এখন এই 300 ওহম রেজিস্টরটা আর আর রেজিস্টরটা, তারা দুইজন কি আছে, একজন আরেকজনের প্যারালেলে আছে নাকি? হ্যাঁ, তো এখন একজন আরেকজনের যদি প্যারালেলে থাকে, তো তাহলে দোনোজনের ভোল্টেজ কি হবে, same. সেম। সো তাহলে আর এর ভোল্টেজ কত, 2.5। এতটুকু বুঝছো? আচ্ছা, আর এর ভোল্টেজ হলো 2.5, কিন্তু রেজিস্ট্যান্স বের করার জন্য আরো কি দরকার, কারেন্ট জানা দরকার না প্রভা? তো এখন দেখো হ্যাঁ, 300 ওহমের জন্য কারেন্ট কত, এটা বের করতে পারবা? 300 ওহমের রেজিস্ট্যান্স জানো, ভোল্টেজ জানো, সো কারেন্ট পাবা না? দেখো তো কত আসে, বের করো প্রভা, এটা ক্যালকুলেট করো যে 300 ওহমের ওর জন্য 8.33 into 10 to the power minus 3. সো 8.3 মিলি অ্যাম্পিয়ার, রাইট? সো টোটাল 19 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে 8.3 যাচ্ছে 300 ওহমের অ্যাক্রসে, তো বাকি কারেন্ট কোথায় যাবে, নিচে নাকি? যে এখানে এসে কারেন্টটা ডিভাইড হচ্ছে না, তো 19 এর মধ্যে 8.3 গেল এখানে, তো বাকিটুকু এখানে থাকবে, সো এখানে কত থাকে, 10.7 নাকি? 10.7. তো আর এর জন্য তুমি কারেন্ট পেয়ে গেলা, আর এর জন্য তুমি পিডি পেয়ে গেলা, সো তাহলে আর এর রেজিস্ট্যান্স এখন পাবা নাকি, ভি ইকুয়াল টু আইআর দিয়ে? হ্যাঁ, বুঝছি. ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 19 এর আর কারো কোনোটাই সমস্যা আছে? আনিসা? না ভাইয়া। ওকে, তো তাহলে পরে এটা শেষ। যাবে জামি কি বাসায় যা পৌঁছাইছে? না ভাই এখন আসো। ওকে, তোমারটা বললো যে বাসায় নিয়ে যাবে, বাকিদের কি পিডিএফ এখনো পাঠাইছে একটাও? না ভাই. আচ্ছা, আমরা একটু 2টা মিনিট তাহলে ওয়েট করি, আমি একটু তোমাদেরকে স্ক্রিপ্ট গুলো পিডিএফ পাঠায় নেই, ঠিক আছে? এটা তো লেভেল তো ভালো, বেশি 7 লেভেল। কেমন দিছো পরীক্ষা এটা? 68%. আমার এমসি থেকে জানানো হয়েছে।
না এটা আচ্ছা এক মাস পাইছে সি আর এসাদের ম্যাথস এর কি অবস্থা? ফুল মার্কস আসে? আচ্ছা, চ্যাটে রিপ্লাই দিছে। ফুল মার্কস আসে না এখনো? P1 P2 তে ফুল মার্ক না পাইলে পরে তো আসলে ব্যাপারটা খারাপ দেখায়, বুঝছো? জাবেরের আসে ফুল মার্কস? অলমোস্ট, তাও 1-2 মার্ক। এটা কোনো কথা? অলমোস্ট। শৈলী, না ভাইয়া, কি তোমার কি অলমোস্ট নাকি? এখানে কপি দেয়নি, আমি এক্সামে কম দিই। কপি এখনো দেয় নাই। আচ্ছা, ম্যাথসে তো যদি তোমাদের ম্যাথস আসলে গ্রেড চলেই আসে, ম্যাথস এটা বোনাস সাবজেক্ট এলেভেন্সে। বাট ভাইয়া এখন এক্সপ্লেন দা করতেছে কি এটা S1 একটু কাহিনী করতেছে, বাট M1 তো আসলে ম্যানেজেবল। যে এইবার যারা দিল আমাদের রেসপন্স এবার যারা দিল ওরা তো পাঠানো হয়ে গেছে? হ্যাঁ, যে শৈলী আর ইয়ে না প্রধান আছে আনিসা আনিসার কাছে ও অনলাইন দিছিল। ও আচ্ছা, আনিসা তো অলরেডি তাহলে পেয়ে গেছো, তো প্রভাতটা শৈলীটা পাঠিয়ে দিছো। ওকে, ঠিক আছে। তুমি বলো অনলাইনে পরীক্ষা দিছো, তোমারটা বলে পাঠিয়ে দিছে, যে আমি বললাম মাত্র তাই। আচ্ছা ঠিক আছে, দেখ ভাইয়া বলছে চেক হয় নাই। তো মাত্র তো বলে গেল যে দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখতেছি। তাহলে তুমি এমনিতে কোনো মক দিতে সময় কোনো প্রবলেম যদি ফেস করে থাকো, ওইটা নিয়ে তাহলে ফার্স্টে ডিসকাস করে নাও। ওকে, আচ্ছা ভাইয়া। তো তাহলে ফার্স্ট অফ অল লেটস সি এমসিকিউস। এমসিকিউ তে তো 4 মার্ক কাটা গেছে। হ্যাঁ, কিসে কিসে? ওয়ান কোর্স বেসিক্যালি লাস্ট 10 মিনিট করতে পারবে। ও মানে পড়ে গেল আমি এসে লাস্ট করে প্রথমে কোশ্চেন এরপর এখানের মধ্যে এটা একটা টেকনিক, বাট এটাতে একটা বাজে যে সমস্যাটা হয় যে তোমার এমসিকিউ করতে করতে আসলে ওরকম ব্রেইনের তোমার ট্রেনিংটা শুরু হয় আর কি। তো এমসিকিউ শেষ করে করে তো তখন যে মেইন কোশ্চেন গুলো অনেক তাড়াতাড়ি ক্যাচ করে করে ফেলা যায়।
কেমিস্ট্রি করে 20 মার্ক এমসিকিউ হ্যাঁ ফিজিক্সে 10 মার্ক আইডিয়া আচ্ছা তো এখন the unit of power is watt কিন্তু ওয়াট তো আমাদের বেস ইউনিট নেই এটা তো একটা derived ইউনিট তো এখন বলতেছে which of the following is included in the SI base unit of power তো এখন ওয়াট মানে কি জুলস পার সেকেন্ড জুল মানে কি নিউটন মিটার নিউটন মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার আর আগের তো মিটার পার সেকেন্ড এখানে ছিল তো এখানে কি আছে কিলোগ্রাম মিটার আর সেকেন্ড তো এই কিলোগ্রাম মিটার আর সেকেন্ড এগুলোর মধ্যে কে প্রেজেন্ট তো তাহলে এটা এরপর প্রভার 5 নম্বরে একটু টুতে কি সমস্যা এক্স এর রেজিস্ট্যান্স হলো এক্স ওয়াই আর জেড মিলায় টোটাল রেজিস্ট্যান্স কত হবে ওদের 1/rp 1/z কি বলে 1/y প্লাস 1/z নাকি তো তাহলে 1/rp is equal to y আর z এর এলসিএম কি হবে yz তাহলে z প্লাস y তো তাহলে rp ইকুয়াল টু কি হবে yz ডিভাইডেড বাই z প্লাস y তো টোটাল রেজিস্ট্যান্স কি x প্লাস rp তো x প্লাস yz ডিভাইডেড বাই z প্লাস y তাহলে এ তো সিরিজ চেক করেন হ্যাঁ এ না এটা তো 1/rp রাখছে আচ্ছা হ্যাঁ rp টাকে উপরে নিতে সময় তো তখন এরকম আসবে প্রভার 5 নম্বরে কি সমস্যা questions 5 and 6 refer to the following information the diagram shows a circuit used to determine the internal resistance R and the EMF E of the cell আচ্ছা তো কি করতেছে এখানে corresponding values of PD and current were taken after adjusting the variable resistor a graph of V on the y-axis against I on the x-axis was plotted which of the following is correct the area underneath the graph is the total energy dissipated in the cell key graph voltage versus current graph y intercept EMF দেয় gradient আমাদের minus r দেয় the gradient of the graph is r the y intercept is e so এটাই তো ঠিক আছে এই যে y intercept থেকে আমরা EMF পাবো যে ওকে এরপর আর কোন কোন এমসিকিউ তে সমস্যা প্রভা ও ভাইয়া 9 নাম্বারটা বুঝে Okay. ওকে আচ্ছা 9 নাম্বারটার মধ্যে কাবিয়ার সমস্যা ডি ব্রগলি নিয়ে কি হয়েছে এখানে In 1924, de Broglie suggested electrons have wave properties. The de Broglie equation states this. Which of the following is correct? The de Broglie wavelength is independent of the mass of the particle. The de Broglie equation can be used to calculate the momentum of a photon. The term P represents the mass of an electron multiplied by the speed of light. The value of h depends on the particle involved. তো এখন কোনটা কারেক্ট তো এখন এখানের মধ্যে কি করা যায় একটা বলতেছে যে ম্যাসের সাথে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু মোমেন্টামের ফর্মুলা কি এমভি মানে ওটা তো চেঞ্জ ইন মোমেন্টাম এমনি মোমেন্টাম মানে এমভি আর কি তো তারপরে কি ম্যাসের থেকে ইন্ডিপেন্ডেন্ট নাকি না যে ম্যাসের উপরে কি ডিপেন্ড করতেছে না ইকুয়েশনে তো আছে তারপরে তোমার মোমেন্টাম মানে কি mass into speed of light হবে না সো তাহলে ইলেকট্রনের স্পিড দিয়ে মাল্টিপ্লাই হবে এরপরে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কি কোন পার্টিকেল ইনভলভড এটার উপরে যায় আসে না সো তাহলে কোন জিনিসটা কারেক্ট হবে সি কারেক্ট হবে এখানের মধ্যে কারেক্ট অ্যানসার কোনটা দাও বি বি অ্যানসার না
B and DC, but C non-conscious like. তো এখন এই বাকিগুলা কেন হবে না এটা তো বলছি মোমেন্ট এই যে এটাকে এমনি লিখো তো এখানে কি ম্যাস বাড়লে পরে কি হবে ওয়েভলেন্থের মধ্যে একটা চেঞ্জ আসবে না তো তার মানে কি বলছে যে ওয়েভলেন্থ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাস তো এটা কি কথাটা ঠিক নাকি ভুল সো তাহলে এ হবে না দেন সি তে বলতেছে কি p যে মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস অফ ইলেকট্রন মাল্টিপ্লাইড বাই স্পিড অফ লাইট এখানে স্পিড অফ লাইট না কার সাথে মাল্টিপ্লাই হবে ইলেকট্রনের স্পিড কত ওইটার সাথে মাল্টিপ্লাই হবে সো তাহলে পরে স্পিড অফ লাইট লিখছে দেখে সি ও ভুল দেন এইচ এর কথাটা কি বলতেছে যে কোন পার্টিকেলের ক্যালকুলেশন করতেছে এটার উপর এইচ ডিপেন্ড করে কিন্তু এইচ তো একটা কনস্ট্যান্ট এটা তো আমাদের যাই আসে না কেমন টাইপের পার্টিকেল নিয়ে আমরা ডিল করতেছি সো তাহলে ডি ও ভুল সো তাহলে কারেক্ট কোনটা এমনি ওকে এরপরে কোশ্চেন নাম্বার 11 তো খুবই কঠিন এটাতে কারোরই পারার কথা না তো কোশ্চেন নাম্বার 13 এর সমস্যা 13 এর বি তে আর প্রভার কি 13 পুরাটাই নাকি আচ্ছা ঠিক আছে দেখি A student investigated how light intensity affects the resistance of a light dependent resistor. So আমরা কি জানি লাইট ইন্টেন্সিটি বাড়লে পরে রেজিস্ট্যান্স কমে যাবে এলডিআর এমন টাইপের ব্যাপারই আমরা জানি তো কি বলতেছে she set up a circuit using cell with negligible internal resistance as shown. So এখন এই যে রেজিস্ট্যান্স তার across a voltmeter আর পাশে সিরিজে আছে এলডিআর EMF of the cell is 1.50. When the light of the laboratory was switched off, the voltmeter reading was 1.19. তো তার মানে ফিক্সড রেজিস্টরের across 1.19 ভোল্ট চাই তো তার মানে বাকি ভোল্টেজ কার across যাবে এলডিআর এর across তো তাহলে 1.19 এর ওখানে থেকে ডিফারেন্স যদি নাও কত থাকে 0.31 তো তাহলে এলডিআর এর ভোল্টেজ হলো 0.31 তো এখন ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স জানি ফিক্সড রেজিস্টরের ভোল্টেজ জানি তো তাহলে সার্কিটের কারেন্ট বের করতে পারবো না তো এখন কারেন্ট বের করে ফেললাম তো ফিক্সড রেজিস্টরের কারেন্ট আর এলডিআর এর কারেন্ট কি হবে সেম হবে না বিকজ এটা একটা সিরিজ সার্কিট নাকি প্রভা তো তাহলে আমরা কারেন্ট জানি এলডিআর এর ভোল্টেজ জানি তো তাহলে এটা থেকে রেজিস্ট্যান্স বের করতে পারবো V equal to IR ফর্মুলা দিয়ে বের করতে পারবো ভেরি গুড তো গেল এটা এরপর কি বলতেছে বি নম্বরে when the lights were switched back on the student discovered that it was impossible to calculate the resistance of the LDR using this circuit এখন টিচার কি বলতেছে the teacher said that with the lights on the LDR was about 9 ohm ঠিক আছে approximately 9 ohm resistance তো বলতেছে explain why the student was unable to use the circuit to determine the resistance of the LDR with the lights on. The resolution of the voltmeter was 0.01 volt. এখন লাইট যদি অন করা থাকে তো এলডিআর এর রেজিস্ট্যান্স কত কাবিয়া কি বলে প্রভা 9 আর ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স তো আগের মতই আছে কত 5 কিলো ওহম সো এখন সার্কিটের টোটাল ভোল্টেজ হলো 1.50 টোটাল রেজিস্ট্যান্স কত 5009 নাকি যে 5000 হলো ফিক্সড রেজিস্টরের আর 9 হলো এলডিআর এর তো তাহলে সার্কিটের কারেন্ট বের করতে পারবা এন্ড তুমি ভোল্টেজ অ্যাক্রস দা ফিক্সড রেজিস্টর এটা বের করতে পারবা না ভিআর টা বের করতে পারবা না প্রভা VR equal to কি হবে 1.5 divided by 5009 into 5000 এটা কত আসে দেখো তো 1.50 সো এখানের মধ্যে দেখো তো প্রভা কি হলো সমস্যাটা ফিক্সড রেজিস্টর একাই কি পেয়ে গেল পুরো ভোল্টেজটা পেয়ে গেল তো এলডিআর কি কোনো ভোল্টেজ পাচ্ছে সিগনিফিক্যান্ট কোনো ভোল্টেজ পাচ্ছে সো তাহলে কি এলডিআর এর অ্যাক্রসে আমরা কি পাবো না কোনো ভোল্টেজই পাবো না বা আমাদের
রেজলিউশন অফ দ্য ভোল্টমিটার অ্যাকচুয়ালি এমন সেনসিটিভ না, যার জন্য কি হচ্ছে না, এলডিআর এর অ্যাক্রসে অল্প হলেও তো ভোল্টেজ যায়, কিন্তু যতটুকু যায় ওইটা আমরা কি করতে পারবো না, আলাদা করতে পারবো না, বিকজ দ্য রেজলিউশন ইজ নট এনাফ। বুঝতে পারছো? যে 13 এর বিতে কি বলতেছে দেখো, এই যে দ্য পিডি যেটা নাকি ক্যালকুলেট করে আসবে, কত আসবে 1.497, তো 1.497 ভোল্ট। আর আমাদের ভোল্টমিটারের ইয়ে কত, রেজলিউশন কত ছিল 0.01, তার মানে 497, তো তাহলে ভোল্টমিটার কি করতে পারে, সেকেন্ড ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে পারে। তো সেকেন্ড ডেসিমাল প্লেসে এখানে যদি কারেকশনটা করে রাখি তো কত চলে আসে আনিসা, 1.50 হয়ে যায়। তো তার মানে কি, ডিফারেন্স বিটুইন 1.50 and 1.497 is less than our resolution। তো তার মানে এই ডিফারেন্সটাকে কি করতে পারবে না, ভোল্টমিটারটা মেজার করতে পারবে না বা ডিটেক্ট করতে পারবে না। বুঝতে পারছো আনিসা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো কোশ্চেন নাম্বার 13 গেল। এরপরে কোশ্চেন নাম্বার 14, ফিফটিন, 15B 15B। 15B এর এখানে কি হয়েছে, the simplified diagram below shows how a ray of light travels from the edge of a coin to the teacher's eyes when the cup is partially filled with water। তো একটা কাপ অল্প পানি দিয়ে ভরা, এটার নিচে একটা কয়েন রাখা, তো একটা কয়েনের এই কোণা থেকে লাইট কি করতেছে, টিচারের চোখে যাচ্ছে। তো এখন বলতেছে কি, ডিটারমাইন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ওয়াটার ইন দ্য কাপ। তো এখন পানির রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত এটা বের করতে বলো। তো এখন আমাদের এখানের মধ্যে কি কি দরকার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করার জন্য, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন নাকি? তো এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কি করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো না ট্রিগোনোমেট্রি দিয়ে। এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাকি প্রভা? তো এখন হাইট হলো 3, অ্যাডজাসেন্ট হলো 1.8, সো তাহলে এইখানের মধ্যে অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট হয়, এই থেটাটা আমরা পাবো। সো এই থেটা আমরা পাইলাম। এরপরে তোমার এই হাইট হলো 4, যে এই বাউন্ডারি থেকে এই পর্যন্ত এই হাইট হলো 4, আর এই হরাইজন্টাল ডিসটেন্স কত 3.7, এই যে 3.7। তো তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারলে তো এটাও পেয়ে যাব 90 মাইনাস এটা নাকি? বুঝতে পারলা কি বললাম, যে এই ভেরি গুড। সো এই যে এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা পাইলে 90 মাইনাস অ্যানসার করলে কি পেয়ে যাব, নরমালের সাথে অ্যাঙ্গেলটা পেয়ে যাব। সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স পেয়ে গেছে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন পেয়ে গেছে। তো এখন এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো 1, তো তাহলে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত এটাকে সাবজেক্ট করে বের করব আর কি, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইনটু সাইন অফ থেটা 1। প্রোট্রাক্টর দিয়ে মাপলে তো হবে না, এই যে বলে দিছে নট টু স্কেল, স্কেল ওয়াইজ আঁকা নাই, তো প্রোট্রাক্টর দিয়ে মাপলে হবে না। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার ইনটু সাইন থেটা 2, এই যে এটা হলো থেটা 1, এটা হলো থেটা 2। সো এখন এটাকে সাবজেক্ট করে এটা বের করব, এন এ কত হবে 1 হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার হলো 1। ঠিক আছে প্রভা? Then question number 16. Seventeen A, আচ্ছা 17 এর এতে কি বলতেছে, আলট্রাভায়োলেট লাইট অফ ওয়েভলেন্থ 20.0 ন্যানোমিটার ইজ ইনসিডেন্ট অন আ মেটাল সারফেস। তো আলট্রাভায়োলেট লাইট ইনসিডেন্ট করতেছে মেটালের উপরে, তো যেন কি হয়, photoelectric emission হয়। The metal has a work function of এত ইলেকট্রন ভোল্ট
electrons are released by the photoelectric effect. Calculate the maximum speed of the electrons as they are released from the metal surface. এই ক্যালকুলেশনে কি সমস্যা হয়েছে প্রভা? তুমি ওয়েভলেন্থ জানো মানে কি? এই যে দেখো তো E is equal to hf, right? So এখন f এর জায়গায় কি লেখা যায়? c by lambda লেখা যায় নাকি প্রভা? হ্যাঁ হ্যাঁ তো এখন এখান থেকে কি পাবা? ল্যামডা জানো তুমি 20 ন্যানোমিটার, তো এখান থেকে এনার্জি পেয়ে যাবা না? এখন এই এনার্জি ইকুয়াল টু কি হবে? ওয়ার্ক ফাংশন প্লাস হাফ ইনটু মাস ইনটু ম্যাক্সিমাম ভেলোসিটি স্কয়ার নাকি? তো এই এনার্জি জানো, ওয়ার্ক ফাংশন দিয়ে দিছে, তো এখান থেকে কি পেয়ে যাবা? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাইলা নাকি? এখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। তো ম্যাসটা কার ম্যাস? ইলেকট্রনের ম্যাস, বিকজ ইলেকট্রন এমিট হচ্ছে, সো তাহলে ভেলোসিটিটাকে সাবজেক্ট করে ভেলোসিটি বের করবা নাকি? ক্যালকুলেট করে দিব এটা? না ভাই, আমি করছিলাম, সিরে মিস্টেক হয়েছে আই গেস। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 18। 18 এর লাস্টে কি হয়েছে? এটা using this diffraction grating and laser pointer, only the first order maxima and the central maxima are produced. Explain how the teacher using the same laser pointer could improve his value for the number of lines per millimeter. এখন নাম্বার অফ লাইন্স পার মিলিমিটার কিভাবে ইমপ্রুভ করা যায়? সে যে রিডিংটা নিচ্ছে, আমাদের ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা কয়টা ক্রিয়েট হয়? সেন্ট্রাল ম্যাক্সিমা তো মাঝে, ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা একবার উপরে একবার নিচে হবে না? সো জাস্ট একটা রিডিং না নিয়ে, জাস্ট এই রিডিংটা না নিয়ে নিচেরটাও যদি নেয়, তো তখন কি পাবে? মাল্টিপল রিডিং পাইলো না? তো তখন এটার এভারেজ করে যদি বের করে, তো তখন কি আসবে? বেটার আর একটা রেজাল্ট আসবে, কমন টাইপের কিছু হইতে পারে। কি বলতে? কত নাম্বার? 18 এর লাস্টেরটা। Measuring the distance from the first order maxima on one side of the central maxima to the first order maxima to the other side. তো তাহলে কি হবে? এইভাবে করে তো একটা নাম্বার অফ রিডিং বাড়াই না। দেন আরেকটা কাজ কি করা যায়? ডিসটেন্সটা যদি বাড়াই, তো তখন কি হবে? এই যে এখানের মধ্যে তোমার এই হলো ডিফ্রাকশন গ্রেটিং, ওকে? এই আমরা লাইট দিলাম, এখন এই লাইটটা ছড়ায় কি হইতেছে? এমন ভাবে ডিফ্র্যাক্ট হয়ে যাচ্ছে, রাইট? তুমি যদি তোমার স্ক্রিনটা, তুমি যদি স্ক্রিন এইখানে রাখো, এখন এখানের মধ্যে দেখো তো সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা বেশি দূরে যাইতে পারছে? তুমি যখন স্ক্রিনের অনেক কাছে রাখছো ডিফ্রাকশন গ্রেটিং, তখন কি স্প্রেড হইতে সময় পাইছে কম। তুমি যদি তোমার স্ক্রিনটাকে কি করো আর একটু দূরে নিয়ে প্লেস করো, তো তখন কি হবে? সেন্ট্রাল ম্যাক্সিমা এখানে, সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমার সেপারেশনটা কি হবে? বড় হবে। তো বড় ডিসটেন্স মাপলে পরে পার্সেন্টেজ আনসার্টেনিটি কি হবে? কমে যাবে। তো এই ব্যাপারটা যে ইনক্রিজ দ্য ডিসটেন্স ফ্রম ডিফ্রাকশন গ্রেটিং টু দ্য স্ক্রিন, সো দিস উড ডিক্রিজ দ্য পার্সেন্টেজ আনসার্টেনিটি। ওরকম যে অ্যাকুরেসি বাড়াইতে বলছে, সো এরকম পার্সেন্টেজ আনসার্টেনিটি যত কমাবা তত কি হবে? অ্যাকুরেসি বাড়বে। এরপরে কোশ্চেন নাম্বার 19। শৈলীর কোনোটাই সমস্যা নাই নাকি বাকিরা বলে দিচ্ছে? না, তোমাকে না দেখাইলাম ওই দিন। ও আচ্ছা, এটারটাই দেখাইছিলা। আচ্ছা,
ওকে, সো 19 এ প্রবলেম নাই, 20 তে আছে। 20 এর কিসে? 20 এর এ তে। কি রে ভাই, সবারই সমস্যা। কি দিছে এটা? A smart meter, oh my god, collects information about the use of electricity in the home. This information is transmitted to the electricity company using radio waves. So কি হয়েছে? A typical smart meter emits radio waves with power of 1.00 watt. An intensity of radiation greater than etho is dangerous to the people. So a person standing 25 centimeter from a smart meter deduce whether the radiation emitted by the smart meter would be dangerous to the person at this distance. So তাহলে আমরা কি করব? Intensity equal to কি? Power by area. So এখানে পাওয়ার হলো 1, এরিয়াটা কি হবে? 4 pi d square বা 4 pi r square. এখন 4 কেন নাকি যাবে? হ্যাঁ ভাই ঠিক। সো এখন তোমার একটা পয়েন্ট, একটা অবজেক্ট যখন নাকি এনার্জি ছাড়বে, সে কি করে? সব ডিরেকশনে এনার্জি ছাড়বে না। তো আমরা তো আঁকতেছি একটা 2D একটা সারফেসে, যে একটা পেপারের উপরে আঁকতেছি। তো দেখে মনে হইতেছে কি এরিয়াটা হলো সার্কুলার এরিয়া, কিন্তু সে আসলে কি করতেছে? স্ফেরিক্যালি সব দিকে ছড়াই দিচ্ছে না এনার্জিটা। তো তাহলে আমরা যে এরিয়াটা নিব, এই এরিয়াটা আসলে কি হবে? স্ফেরিক্যাল সারফেস এরিয়া হবে। বুঝছো? সার্কুলার এরিয়া না, কেমন এরিয়া? স্ফেরিক্যাল সারফেস এরিয়া। বুঝতে পারছো? তো একটা স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি? 4 পাই r স্কয়ার। বুঝতে পারছো? তো এটার জন্য বাকিদের ক্লিয়ার হয়েছে যে 4টা কেন আসবে? বিকজ এরিয়াটা কি? স্ফেরিক্যাল এরিয়া। এইটাই শৈলী দেখাইছিল ওইদিন না? ওকে, তো 20 এর এ গেল। এরপর কি আর 21 ও আছে? কি রে ভাই, কত বড় পেপার! 21 এ প্রবলেম। ও আচ্ছা, এইগুলো প্রবলেমই দেখাইছিল শৈলী, এতক্ষণ মনে পড়ছে। তো এখানের মধ্যে কি জিনিস? A recorder is a musical instrument with a mouthpiece at one end as shown. When a musician blows into the mouthpiece, a stationary wave is produced in the air column inside the recorder. তো যে ওপেন সাইড গুলি আছে, ওপেন সাইড গুলিতে কি হচ্ছে? অ্যান্টিনোড হচ্ছে। The stationary wave has antinodes at both ends of the air column as shown. তো বললো কি? ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি। সো এখানের মধ্যে কতটুকু ওয়েভ আছে? সো তাহলে পরে এখানে থেকে ওয়েভলেন্থ নিয়ে এন্ড স্পিড জানি, তো ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। এটা নিয়ে তো সমস্যা নেই, a1 নিয়ে। a2 তে বলতেছে কি? The recorder is made from 3 separate sections that slide together as shown. এইটা, এইটা আর এইটা। A musician plays the recorder and produces the same frequency of sound as in 1. যে এক নম্বরে যে ডায়াগ্রামটা দেখাইছে অমন টাইপের কি করছে? মিউজিক প্লে করতেছে সেম ফ্রিকোয়েন্সি। এখন টেম্পারেচার কি হয়েছে? বেড়ে গেছে। টেম্পারেচার যদি বেড়ে যায়, যে as temperature of the air increases the speed of sound also increases. তো তাহলে v is equal to f lambda, সেম ফ্রিকোয়েন্সির সাউন্ড প্রডিউস করছে, কিন্তু টেম্পারেচার বাড়ার জন্য ভেলোসিটি অফ দা ওয়েভ বেড়ে গেছে। তো ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকলে ভেলোসিটি বাড়া মানে কি? ওয়েভলেন্থ কি হবে? বাড়বে। তো ওয়েভলেন্থ কি হবে? সাইজে বড় হবে। তো এখন বললো কি? এক্সপ্লেইন হাউ দ্য মিউজিশিয়ান ক্যান অ্যাডজাস্ট দ্য রেকর্ডার টু প্রডিউস দ্য সেম ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড অ্যাজ ইন 1। তো কিভাবে হবে এটা? ওয়েভলেন্থ যদি বেড়ে যায়, তো সেম কলাম ক্রিয়েট করার জন্য লম্বা একটা টিউব লাগবে না? যে আগে যতটুকু জায়গায় একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করে ফেলতে পারছে, এখন জায়গাটা কি লাগবে? ওয়েভলেন্থ যদি বড় হয়, লঙ্গার একটা লেন্থ লাগবে আর কি।
সো ওই জিনিসটা যে লেন্থ বাড়াইতে হবে। কি বলছে এখানে দেখি, যে টু কিপ দ্য frequency same the wavelength would need to increase, so the length of the recorder need to increase. বুঝতে পারছো? and this is achieved কিভাবে, স্লাইড করে আরো যদি বড় করে দাও, যে সেকশন গুলি আরো দূরে দূরে সরাই দিবা, তো তাহলে গ্রেটার ওয়েভলেন্থ কে হ্যাঁ এটা তো বললো যে ফ্লেক্সিবল ব্যাপার, টেনে এরকম বড় করতে হবে। কি 21 এর পরে আরো আছে নাকি? আচ্ছা শেষ। B number. Okay. On a violin, a stationary wave is created when a string is plucked. So, a string pluck করলে stationary wave create হয়। So, a violin has a fixed length, but the tension can be adjusted. So, length হলো fixed, কিন্তু tension কি করা যায়? বাড়ানো যায়, কমানো যায়। তো এখন বললো, when a string is plucked, it produces sound with a frequency 432 Hz. The string is adjusted to produce a sound of frequency 440 Hz. তো এখন বলতেছে calculate the percentage increase in tension in the string. তো কিভাবে করে আমরা এখানে percentage increase in tension বের করব? তো শুরুতে এখানের মধ্যে খেয়াল করো যে তোমার কাজটা কি, যে frequency is equal to 1/2L into root over tension by mu, এমন ছিল না? যে এমন খেয়াল করো যে v is equal to তোমার f lambda, ঠিক আছে? তো এখন ওয়েভলেন্থটাকে আমরা এরকম ফিক্স রাখবো। তো স্ট্রিং এর মধ্যে ওয়েভ যে ক্রিয়েট হয়, এখানে আসলে ফর্মুলা দেয় নাই, কিন্তু তোমাদের ফর্মুলা শিটে ওটা দেওয়া থাকে। তো স্ট্রিং এ যে ওয়েভ ক্রিয়েট হয় ওইটা ইকুয়াল টু কি এমন। এখন ওয়েভলেন্থ হলো ফিক্সড, আমরা ফ্রিকোয়েন্সিটাকে কি করব, চেঞ্জ করব। এখন সেম স্ট্রিং, তো তার মানে ম্যাস পার ইউনিট লেন্থ তো কি থাকবে, সমান। তো তার মানে ফ্রিকোয়েন্সির সাথে টেনশনের রিলেশনশিপ কেমন, এরকম না যে ফ্রিকোয়েন্সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার টেনশন। তো আমাদের ইউনিটারি মেথড দিয়ে যে ফ্রিকোয়েন্সি যখন ছিল 432 ইজ ইকুয়াল টু k রুট ওভার 2, যে প্রপোর্শনালিটি সর একটা কনস্ট্যান্ট আনলাম, তো এখান থেকে একটা কনস্ট্যান্টের ভ্যালুটা পাবো না, কাবিও এই গেল k। তো এখন 440 যখন হইছে ইজ ইকুয়াল টু কি, k ইনটু নতুন টেনশন নাকি? তো এখন নতুন টেনশনটা কি হবে, 440 ডিভাইডেড বাই k, মানে 440 ডিভাইডেড বাই 432 রুট t। তো এখানে থেকে t আসবে, নতুন টেনশন আসবে আর কি, যে 440 বাই 432 ইনটু রুট t। তো আগে ছিল শুধু রুট t, এখন হইছে 440 বাই 432, সরি এটা ওল্ড যে আগের টেনশন, এটা নিউ টেনশন। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স নিয়ে দেন পার্সেন্টেজ ডিফারেন্স বের করে দেখাবো। ওকে, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, সো আই হোপ সবার প্রবলেম শেষ নাকি আনিসা? হ্যাঁ ভাইয়া, আমি না তোমাকে একটা পিক দিব, ওইটা একটু দেখে দিও। ঠিক আছে, একটু পরে এমনিও তোমাদের ম্যাথ ক্লাস, ওটা আমি রাতে দেখে বলে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে।